রংপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তায় আন্দোলনকারীদের উদ্দেশ্য করে গুলি করে সন্ত্রাসীরা, এতে একজন আহত হয়েছেন। মোবাশ্বের হোসেনের হাতের পাশ দিয়ে গুলি চলে যায়। কারণ মানুষ মনে করেন বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মনে করেন আমরা কোনো রকমের শান্তিতে নাই। আমরা এর আগে হাসিনা রামবিলে আমরা সাধারণ মানুষ বহু শান্তিতে ছিলাম, বহু শান্তিতে। আওয়ামী লীগ নিবন্ধিত রাজনৈতিক দল, তাই সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই। দেশের মানুষ ভালো নেই, কারণ দেশ ধ্বংস হয়ে গেছে, দেশ একদম পচে গেছে। শেখ হাসিনার পতনের পর থেকেই আলোচনায় নতুন রাজনৈতিক দল, যা নাগরিক পার্টি নামে গত 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করেছে। যদিও সেই দলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেককে দেখা যায়নি। আবারও একটু আপনাদেরকে একটা পুরোনো ঘটনা মাথায় ঢুকাইতে চাই। জনৈক বদরুল সিলেটের, তো সে খাদিজাকে ভালোবাসত, কিন্তু খাদিজা তার প্রেমে সাড়া দেয় না। এই জন্য সে রাগান্বিত হইয়া একদিন রাস্তার মধ্যে খাদিজারে হাতের কাছে পেয়ে এসে চাপাতি দিয়া অনেক আদর করে দিচ্ছে। এই ঘটনার পর বাংলাদেশে একটা নাম তৈরি হয়েছিল যে বদরুল লীগ। কারণ এই বদরুল কোন কমিটিতে না থাকলেও এলাকাতে সে নিজেকে ছাত্রলীগের কর্মী বলে পরিচয় দিত। তো এরকম বদরুলদের কারণে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, তাই না? আজকে যে জুলাই অভ্যুত্থানের পর যে রাজনৈতিক দলটা সামনে আসছে, যাদের নেতারা এই মুহূর্তে আমরা দেখছি যে বিএনপিকে নিয়ে সমালোচনা করছে, জামাতকে নিয়ে করছে, আর আওয়ামী লীগকে তো প্রতিদিনই 2-4 বার ভালো করে ধোয়া হচ্ছে, কারণ তারা এগুলারই যোগ্য। ফাইন, তো তাদের দলটা আসলে কতটুকু বেটার? দর্শক, শুরুতেই একটি সহজ প্রশ্ন। হাজারো মানুষের প্রাণের মধ্য দিয়ে, রক্তের উপর দিয়ে 5 আগস্টের পর পরিবর্তিত বাংলাদেশে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন কোন ব্যক্তি, কোন প্রতিষ্ঠান বা গোষ্ঠীটি? আমি নিশ্চিত সবাই চোখ বন্ধ করে বলে দিতে পারবেন ভয়ঙ্করভাবে লাভবান সেই ব্যক্তির নাম হচ্ছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা। তিনি সরকার প্রধান তো হয়েছেনই, এর পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা যেভাবে তিনি হাতিয়ে নিচ্ছেন, আমি হাতিয়ে শব্দটাই ইচ্ছাকৃতভাবে উল্লেখ করছি। মানুষের ক্ষমতার ব্যবহারের মধ্য দিয়ে যে কিছু নিতে গেলে একটা চক্ষু লজ্জা থাকে, আমার মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। শেখ হাসিনার পতনের পর থেকেই আলোচনায় নতুন রাজনৈতিক দল, যা নাগরিক পার্টি নামে গত 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করেছে। যদিও সেই দলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেককে দেখা যায়নি। এরপর থেকেই নতুন আরেকটি দলের কথা শোনা যাচ্ছিল। এসব আলোচনার মধ্যেই সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে বৃহস্পতিবার আসছে আরেকটি নতুন রাজনৈতিক দল। নতুন এই দলের নাম কি, থাকবেনি বা কারা, বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। জনতার দল নামে আরেকটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে এই রাজনৈতিক দলের। বুধবার এটিএন নিউজকে নিশ্চিত করেছেন নতুন এই দলটির মুখপাত্র ডেল এইচ খান। জনতার দলের মুখপাত্র ও প্রধান সমন্বয়ক ডেল এইচ খান মুঠোফোনে জানান, ডক্টর ইউনূসের দেখানো পথে হাঁটবে তাদের নতুন দল। তাকেই তারা আইডল মনে করছে। বলে নিই যে আমাদের নতুন যে রাজনৈতিক দল, তার নাম হচ্ছে জনতার দল। আমরা সাম্য, ন্যায্যতা এবং প্রগতিতে বিশ্বাস করি এবং নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আমরা, এবং আমাদের দলীয় স্লোগান হচ্ছে ইনসাফ জিন্দাবাদ। রাত থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। আওরঙ্গজেবের হাতে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি সিং। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইনসাফ ভিত্তিক একটা প্রগতিশীল সমাজ পুনর্গঠনে। সেটা হচ্ছে যে এই মুহূর্তে কেন একটি নতুন রাজনৈতিক দলের আবির্ভাব। আসলে আপনারা যদি খুব গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করেন, তাহলে আপনারা দেখবেন এবং আমরা সবাই এটা দেখতে পাবো যে গত 53 বছর ধরে বাংলাদেশের একটা রাজনৈতিক চর্চা চলছিল। গত 15 বছরে আমরা দেখেছি যে আওয়ামী লীগ অন্যান্য সকল রাজনৈতিক দলকে অ্যাকুয়ারিয়ামে বন্দী করে ফেলেছিল। এমনকি তাদের যে বিরোধী দল ছিল, সেটাও কিন্তু প্রকারান্তে তাদের গৃহপালিত একটা বিরোধী দল ছিল। তো বাংলাদেশের মানুষ এটা উপলব্ধি করলো এবং বাংলাদেশের মানুষ আতঙ্কের সাথে দেখতে শুরু করলো ফ্যাসিস্ট রাজনৈতিক দল অন্যান্য বাকি সব রাজনৈতিক দলগুলোকে খাঁচাবন্দি করে ফেলেছে, এবং এমন খাঁচাবন্দি করেছে যে অন্যান্য সকল রাজনৈতিক দল সম্মিলিতভাবে একটা মাত্র দলকে রাজনৈতিক ভাবে পরাস্ত করতে পারছে না। অথচ মাত্র 36 দিনের একটা মধ্য দিয়ে আমাদের ছাত্র সমাজ সেই পরাক্রমশালী ফ্যাসিস্ট সরকারকে পতন নিশ্চিত করলো। এর মাধ্যমে প্রমাণিত হয়
যে 36 দিনের একটি অভূতপূর্ব সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ গত 53 বছর ধরে পচা গলা দুর্নীতিযুক্ত এবং একটা রাজনৈতিক চর্চাকে খারিজ করে দিয়েছে। তো এই খারিজ করে দেওয়া অ্যান্টিবায়োটিক যেটা আসলে রোগ সারাতে ব্যর্থ হয়েছে, তাকে তো আর নতুন করে আপনি খাওয়াতে পারবেন না রোগীকে। এই সেই পরিপ্রেক্ষিত যেখানে ডক্টর ইউনূসের নেতৃত্বে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র সমাজ তারা ফিল্ড করে দিয়েছে, যেখানে 53 বছরের ব্যর্থ রাজনীতিবিদ যারা আছেন, রাজনৈতিক দল যারা আছেন এবং তাদের মতাদর্শ, এবং আমাদের মতো যারা নতুন করে শুরু করতে যাচ্ছে রাজনৈতিক পথ চলা, তারা সবাই আসলে একটা স্টার্টিং পয়েন্টে এসে দাঁড়িয়েছে, যেখানে জিরো থেকে তাদেরকে স্টার্ট করতে হবে, জিরো থেকে আমাদেরকে স্টার্ট করতে হবে। আমাদের এই নতুন দল যেটা আমাদের মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা আসলে চাই জনগণের যে আকাঙ্ক্ষা তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের রাজনীতি সাজাতে চাই, এবং আমাদের দলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল তার যে অভিমত শেয়ার করলাম আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে রাজনীতি মানে আমি কি চাই তা জনগণের উপরে চাপিয়ে দেয়া না, বরং জনগণ এই মুহূর্তে কি চাচ্ছে, জেনজিটা কি চাচ্ছে, জেনারেশন আলফা কি চাচ্ছে, সেটাকে কগনিজেন্সে নেওয়া এবং অ্যাকর্ডিংলি রাজনৈতিক মতাদর্শ তৈরি করা। নতুন দলের চেয়ারম্যান হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামীম কামাল। জানা গেছে ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটের 1 নং হলে বিকেল 3টায় দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে 24-এর বিপ্লবের শহীদ পরিবারের সদস্য ও আহতরাও উপস্থিত থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। আবারও একটু আপনাদেরকে একটা পুরোনো ঘটনা মাথায় ঢুকাইতে চাই। জনৈক বদরুল সিলেটের, তো সে খাদিজাকে ভালোবাসতো, কিন্তু খাদিজা তার প্রেমে সাড়া দেয় নাই। এই জন্য সে রাগান্বিত হইয়া একদিন রাস্তার মধ্যে খাদিজারে হাতের কাছে পেয়ে এসে চাপাতি দিয়া অনেক আদর করে দিচ্ছে। এই ঘটনার পর বাংলাদেশে একটা নাম তৈরি হয়েছিল যে বদরুল লীগ। কারণ এই বদরুল কোন কমিটিতে না থাকলেও এলাকাতে সে নিজেকে ছাত্রলীগের কর্মী বলে পরিচয় দিত। তো এরকম বদরুলদের কারণে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, তাই না? আজকে যেই জুলাই অভ্যুত্থানের পর যে রাজনৈতিক দলটা সামনে আসছে, যাদের নেতারা এই মুহূর্তে আমরা দেখছি যে বিএনপিকে নিয়ে সমালোচনা করছে, জামাতকে নিয়ে করছে, আর আওয়ামী লীগকে তো প্রতিদিনই 2-4 বার ভালো করে ধোয়া হচ্ছে, কারণ তারা এগুলারই যোগ্য, ফাইন। তো তাদের দলটা আসলে কতটুকু বেটার, আজকে আমি আপনাদের সামনে 2জন সদস্যকে হাজির করছি। এদেরকে শুধুমাত্র বহিষ্কার করা আমার মনে হয় যে দল থেকে সিদ্ধান্ত কি আসবে জানি না, বাট খুবই স্ট্রং একটা সিদ্ধান্ত আসা উচিত। কারণ দল ঘোষণার আগেই এখনো নিবন্ধন হয়নি, বিভিন্ন জনের বিভিন্ন শত কোটি, তারপর কোটি কোটি টাকা পয়সা, কারো বাবা, কারো ভাই, কারোর চামচা, অনেকেই হিউজ একটা টাকা পয়সা কামাচ্ছেন। তো এই পোলাপান চিন্তা করছে আমরা আর বাদ যায় লাভ কি, আমাদেরকে তো কোনো বিশেষ গ্রুপ অথবা নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা কোটি কোটি টাকা দেবে না, তো আমরা লোকাল এলাকাটারে একটু খাওয়া দাওয়া করি। এই চিন্তা করে চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির 2 সদস্য তারা হকারদের কাছ থেকে চান্দাবাজিতে নামছে। আর এই 2 জনের নাম হচ্ছে আসাদুজ্জামান রাফি এবং আব্দুল কাদের ইমন। তারা জাতীয় নাগরিক পার্টির যে কমিটি ইপিজেড থানা আছে সেই থানা প্রতিনিধির সদস্য। গতকালকে রাতে ইপিজেড থানার সিইপিজেড এলাকা থেকে চাঁদাবাজি করার সময় তাদেরকে আটক করা হয়। আজকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে হাজির করা হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আর 25শে ফেব্রুয়ারি জাতীয় নাগরিক কমিটির ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষিত প্রতিনিধি তালিকায় এই আসাদুজ্জামান রাফি 1 নম্বরে রয়েছে, আর 32 নম্বরে রয়েছে আব্দুল কাদের ইমনের নাম। তো এরকম চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে নিয়ে যদি একটা জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়, তাহলে বুঝতে হবে এদের দৌড় কত দ্রুতই থেমে যাবে। ইপিজেড থানার ওসি বলছেন যে তারা সিপিজেড এলাকায় ভ্রাম্যমান কাঁচামাল ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের সময় 2 জনকে আটক করে স্থানীয় জনতা। পরবর্তীতে পুলিশ আসামিদের গ্রেফতার করে হাজতে পাঠায়। আর এ ব্যাপারে জাতীয় নাগরিক পার্টির এখন পর্যন্ত কোনো মন্তব্য আমরা পাইনি, তবে এই সিমটমগুলা একটা বার্তা দিচ্ছে। দলটার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত নানান ধরনের অভিযোগ, ইভেন যারা আগামীতে এই দলে যোগ দিবেন লাইক আসিফ মাহমুদ, তাদের কিনো সাংবাদিক ইলিয়াসের একের পর এক প্রতিবেদন আরো বলছে যে অনেকের নাকি আছে। এরকম যদি হয় ভাই, তো আর আপনারা বিএনপি নিয়ে সমালোচনা করেন,
লাভটা কি? আওয়ামী লীগ তো আউট অফ মার্কেট ধরে নিলাম, কি দিবেন উপহার দেশকে? কারণ নেতা যতটা না খারাপ হয়, কর্মীরা দলের 12টা বাজায়, নেতারও 12টা বাজায়। দেখা যাক জাতীয় পার্টি কি সিদ্ধান্ত নেয়, জাতীয় নাগরিক পার্টি। ভালো থাকুন। দর্শক, শুরুতেই একটি সহজ প্রশ্ন। হাজারো মানুষের প্রাণের মধ্য দিয়ে, রক্তের উপর দিয়ে 5 আগস্টের পর পরিবর্তিত বাংলাদেশে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন কোন ব্যক্তি, কোন প্রতিষ্ঠান বা গোষ্ঠীটি? আমি নিশ্চিত সবাই চোখ বন্ধ করে বলে দিতে পারবেন ভয়ঙ্করভাবে লাভবান সেই ব্যক্তির নাম হচ্ছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা। তিনি সরকার প্রধান তো হয়েছেনই, এর পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা যেভাবে তিনি হাতিয়ে নিচ্ছেন, আমি হাতিয়ে শব্দটা ইচ্ছাকৃতভাবে উল্লেখ করছি, মানুষের ক্ষমতার ব্যবহারের মধ্য দিয়ে যে কিছু নিতে গেলে একটা চক্ষু লজ্জা থাকে, আমার মনে হয় আমাদের প্রধান উপদেষ্টার তাও নেই। এবং সবশেষ তিনি যে হাতিয়ে নিয়েছেন তা হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়। তার নেতৃত্বে গ্রামীণ ট্রাস্টের অধীনে পরিচালিত হবে এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়। এবং এই গ্রামীণ বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে এই মুহূর্তে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 116টি। আমি সংখ্যাটি ইচ্ছাকৃতভাবে এখানে উল্লেখ করলাম এই কারণে যে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যে পরিমাণ বেসরকারি বিশ্ববিদ্যালয় একের পর এক গড়ে উঠছে তা নিয়ে তো সারা বছর সমালোচনা রয়েছে। সমালোচনা এই জন্য যে যেখানে শিক্ষার মানে কোনো উন্নতি হচ্ছে না, গবেষণার জন্য উপযুক্ত কোনো পরিবেশ সৃষ্টি হচ্ছে না, গবেষণার জন্য উপযুক্ত কোনো বরাদ্দ নেই, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন বিশ্ববিদ্যালয়ের অবস্থান থাকে তলানিতে, সেখানে একের পর এক বিশ্ববিদ্যালয় এবং সেই কাতারের নাম লেখালেন আমাদের প্রধান উপদেষ্টা। কি আশ্চর্য! এবং সুবিধার কথা বলছিলাম, কি সুবিধা তিনি এই 7-8 মাসে নেননি। তার যে প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছে এনবিআর জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা ছিল বা দাবি ছিল 666 কোটি টাকা, তিনি প্রধান উপদেষ্টা হওয়ার পরে এই সংক্রান্ত যে মামলাটি চলছিল সেটি হাইকোর্ট প্রত্যাহার করে নিয়েছে। হাইকোর্ট কি ভালোবাসার জায়গা থেকে প্রত্যাহার করে নিয়েছে নাকি ভয়ের জায়গা থেকে প্রত্যাহার করে নিয়েছে? শুধু এটি নয়, একের পর এক মামলা প্রত্যাহার হতেই আছে। রাষ্ট্রের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্নীতি দমন কমিশনে একটি মামলাকে কেন্দ্র করে তিনি বলেছিলেন যে প্রধান উপদেষ্টা হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে দুদকের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলা তুলে নেওয়া হয়েছে। এটা উনি চান না, উনি আইনসম্মতভাবেই এটা করতে চান। আহা, কি বড় বড় কথা! কিন্তু আমরা তো দেখলাম মামলাগুলো অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে সব প্রত্যাহার হয়ে যাচ্ছে। কি কারণে? সেখানে বাধা দেওয়া হয় না। সবশেষ গ্রামীণ শক্তির যে দইয়ে যে ভেজাল সংক্রান্ত একটি মামলা ছিল বহুল আলোচিত, সেই মামলাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এবং এই জায়গা থেকে গত বছরের ডিসেম্বরে নিউজের সম্পাদক সিনিয়র সাংবাদিক রুহুল কবির তাকে প্রশ্ন করেছিলেন আমাদের প্রধান উপদেষ্টাকে যে আপনার বিরুদ্ধে যে মামলাগুলো চলমান ছিল তা যে একের পর এক প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, এটা কি আপনার ক্ষমতার জোরে আপনি যে প্রধান উপদেষ্টা চেয়ারে বসে আছেন এই কারণে? তখন তিনি বললেন না 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 না, বরং উল্টোটি, আমার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল শেখ হাসিনা সরকারের সময় সেগুলো অন্যায়ভাবে হয়েছিল, আমাকে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে হয়েছে। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।